শিক্ষাক্ষেত্রে যে পরিমাণ করাপশন। প্রাথমিক শিক্ষায় সঙ্গীত ও শারীরিক শিক্ষার শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। আপনি কি জানেন শিক্ষা ব্যবস্থা খারাপ হওয়ার পেছনের শক্তি কি? কেনই বা সরকারের পরে সরকার আসলেও কিংবা নির্বাচনের পরে নির্বাচন হলেও আমাদের শিক্ষা ব্যবস্থা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না? কি এমন সেই শক্তি যে শক্তির কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার করুণ এই পরিণতি? এই সব কিছু নিয়েই আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিও শুরু করার আগেই ছোট্ট একটি অনুরোধ, যে কথা আসলে কখনোই বলা হয় নাই, আর তা হলো আপনারা অন্তত যারা আমার প্রোফাইলে আছেন তারা অন্ততপক্ষে আমার পেজে একটা করে হলেও ফলো দিয়ে যাবেন। আলোচনার শুরুতেই যদি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে অর্থাৎ বর্তমান বাংলাদেশের কথা বিবেচনা করি, তাহলে আমরা কি এমন পরিবর্তন বা সংস্কার দেখতে পেলাম যেটা দিয়ে আমরা বলতে পারি আমরা শত শত বছর এগিয়ে গেলাম? আমরা কি বুকে হাত রেখে বলতে পারি আমরা এখনও পূর্ণাঙ্গভাবে বাক স্বাধীনতা পেয়েছি? আমরা কি আইনের সুষ্ঠু প্রয়োগ পেয়েছি? তাছাড়া চাঁদাবাজি কিংবা দখল থেকে মুক্ত হতে পেরেছি? বা উল্লেখযোগ্যভাবে শিক্ষা দীক্ষারও কোনোরূপ উন্নতি সাধন হয়েছে? না, আপনি পারবেন না। উল্টো আমরা পেয়েছি মববাজি, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, লুটপাট এবং খুন, হত্যা এবং ধর্ষণের মতো এমন সব নিন্দনীয় কাজ। এই কারণেই তো আফসোস করে অনেকেই এখনও বলে যে এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? আমরা জানি একটি দেশের শান্তি, নিরাপত্তা সব কিছুই নির্ভর করে সেই দেশের রাজনৈতিক কাঠামোর উপরে কিংবা রাজনৈতিক অবস্থার উপরে। রাজনৈতিকভাবে যে দেশ যত বেশি শক্তিশালী হয় সেই দেশ তত বেশি সব দিক দিয়ে কিন্তু উন্নত হয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হলো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এতটাই ভয়াবহ যে সরাসরি এর প্রভাব আমাদের মেরুদণ্ডের উপরে পড়ে, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার উপরেই পড়ে। একটা দেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, কিন্তু আবারও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের রাজনীতির কালো ছায়া প্রথমেই এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপরেই পড়ে। কেন এই কথা বললাম তার উত্তর খুঁজতে হলে প্রথমেই আমাদের চোখে পড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের উপরে। যুগে যুগে সব পেশা কিংবা কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধি পেলেও কেন জানি এই প্রাথমিকের শিক্ষকদের বেতন ভাতা দিকে কারো চোখ পড়ে না। জাতি গঠনের প্রথম দায়িত্বটাও তারা নিলেও কেন জানি তাদের জীবন মান উন্নয়নে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, এগুলা হচ্ছে পুরনো আলাপ, আর এই আলাপ নিয়ে যুগে যুগে প্রাথমিক শিক্ষকরা সহ নানান প্রতিবাদ এবং এই সমস্ত ঘটনা বিভিন্ন মিডিয়া কিংবা সাংবাদিকদের দ্বারা উঠে এসেছে। এরই মধ্যে আরও একটি নতুন আলোচনা হলো প্রাথমিক শিক্ষার অধীনে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন আরেক রাজনীতি, যেটা শুরুতেই বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা গেল কোনো এক রাজনৈতিক অদৃশ্য শক্তির কারণে পরবর্তীতে এই পদটি অর্থাৎ শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষক পদটা অব্যাহতি দেওয়া হলো। প্রাথমিকের একটি শিশুর নৈতিক শিক্ষার পাশাপাশি তার মানসিক শারীরিক শিক্ষারও যে বিকাশ ঘটতে পারে, এই মানসিক এবং শারীরিক শিক্ষার ভিতরেও কেন জানি এই রাষ্ট্র রাজনীতির গন্ধ খুঁজে পেল, যে কারণে অব্যাহতি দেওয়া হলো এই শারীরিক শিক্ষা এবং সঙ্গীত শিক্ষক পদটি। আচ্ছা, সঙ্গীত কি শুধু উপভোগের বিষয় কিংবা বিনোদনের বিষয়? এই সঙ্গীত হলো একটি শিশুকে মানসিকভাবে সুস্থ এবং মানসিক বিকাশের অনন্য একটা মাধ্যম, যে সঙ্গীতের মাধ্যমে এই বাঙালিরাও অনুপ্রেরণা পেয়েছিল 71 থেকে সর্বশেষ 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। যে সঙ্গীত অবদান রেখেছিল, যে সঙ্গীত এদেশের ছাত্র জনতার মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি করেছিল, সাহস জুগিয়েছিল, সেই সঙ্গীতের মধ্যেই রাজনীতির গন্ধ পেয়ে সেই সঙ্গীত এবং শারীরিক শিক্ষার যে বিষয়গুলো সেগুলো কেন জানি এই রাষ্ট্র দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে অদ্ভুত একটি বিষয় হলো এই সঙ্গীতই কিন্তু 24 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। যাই হোক, ভিডিও শেষে শুধু একটা কথাই বলতে চাই, এই জাতিকে যদি আরও উন্নত হতে হয় তাহলে অবশ্যই এই জাতিকে শিক্ষিত হতে হবে। আর এই শিক্ষার দিকটা শুধুমাত্র নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে হতে হবে, বিষয়টা একদমই এমন নয়। শিক্ষা হতে হবে সবার জন্য উন্মুক্ত, শিক্ষা হতে হবে সব বিষয়ের উপরে, আর এভাবেই গড়ে উঠবে একটি সুস্থ জাতি।